সরি, 15 সেকেন্ড লেট হয়ে গেল। আচ্ছা, সাউন্ড স্ক্রিন ঠিক আছে? একটু জানাবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, তা আমরা যেটা আলোচনা করতে করতে ডিসকানেক্ট হয়ে গেল, সেটা বলছিলাম যে ফর্মুলা একটা জায়গায় দিলাম, তারপর নিচে যখন আসছে সবগুলো ওই একই ফর্মুলা আনার জন্য আমরা জানি যে ড্র্যাগ করতে হয়, যে মাউস দিয়ে প্রথম একটা লেখার পরে নিচে এই যে ডান কোনায় মাউসটা রাখলে প্লাস যে কালো চিহ্ন আসে, এরকম অবস্থায় লেফট ক্লিক করে টান দিলে ওই বাকিটা এইভাবে আমরা একই ফর্মুলা নিচে আনতে পারি। এখানে কোনো ভ্যালু নাই, এই জন্য ফলস ফলস আসতেছে। বা আমরা ওই যে ইয়ে দিয়েও আনতে পারি, কন্ট্রোল ডি ডাউন অ্যারো দিলে নিচে আসে, রাইট আর দিলে ডানে যায়, কিবোর্ড কমান্ড। হ্যাঁ, যদি আমরা চাই যে একই জিনিস আনবো, শিফট প্রেস করে এইভাবে ইয়ে করে কন্ট্রোল ডি দিলে ওই একই জিনিসগুলা ড্র্যাগ করার কাজ করে, কন্ট্রোল ডি নিচে। আবার যদি ডান দিকে টানার দরকার পড়ে, কোনো কোনো সময় ডান দিকেও রেফারেন্স হিসেবে টানতে হয়, তখন কন্ট্রোল আর রাইট। ঠিক আছে, যাক ওটা অন্য বিষয়। এটুকু আমরা বুঝতে পারছি তো যে কি জন্য ট্রু ফলস কাজ করতেছে, ঠিক না? যে আমরা দেখাইছি কি, কই গেল, আমরা দেখাইছি হচ্ছে এই ভ্যালু, অর্থাৎ এইটা একটা মনে করেন ভ্যালু ওয়ান, ভ্যালু ওয়ান, ভ্যালু টু, এটা আবার একটু ইয়েতে চলে গেছে, রেজাল্ট। আচ্ছা, তো আমরা মনে করেন যে যেটা বোঝাতে চাচ্ছি যে যখন হচ্ছে এই ভ্যালু এবং এই ভ্যালু সমান অসমান, তখন ট্রু আসছে। যদি সমান হয়ে যায় তাহলে ফলস হয়ে যাবে। আবার উল্টাটাও করতে পারি, যে দুইটা ভ্যালুর মধ্যে যেটা সমান হবে সেখানে শুধু ট্রু দেখতে চাই, সেটা করতে পারি। তো আমাদের অনেক সময় বের করা লাগে, অনেক সময় দুইটা লিস্ট থেকে বের করা লাগে যে কোনটা কোনটা ম্যাচিং করতেছে। এটা অনেকগুলো ওয়ে আছে, বাট একদম ইনিশিয়াল ওয়ে হচ্ছে এরকম যে এই ভ্যালু এবং এই ভ্যালু সমান কিনা যদি দেখতে চাই, তাহলে মাঝখানে ইকুয়াল চিহ্ন দিব। ঠিক আছে না? একটু মুছে দিই। ইকুয়াল দিলাম, যে ইকুয়াল দিয়ে প্রথমটা হচ্ছে এইটা সমান সমান এইটা। ঠিক আছে, দেখাই দিয়ে এন্টার দিলাম, তো ফলস। আর নিচে টান দিলাম, তাহলে যেটা সঠিক আছে সেটা ট্রু হচ্ছে, এটা সমান এটা ঠিক আছে এইখানে শুধু। ঠিক একইভাবে আমরা যখন অসমান দেখাই দিচ্ছি, এইটা অসমান মানে নট ইকুয়াল টু এটা, তো যেসব জায়গায় ট্রু হবে সেসব জায়গায় ট্রু চলে আসবে, যে জায়গায় ফলস হবে সেসব জায়গায় ফলস আসবে। তো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ফিল্টার উপরে আনতে পারেন। আর এই সেম জিনিসটা কাজে লাগায় আপনি কন্ডিশনাল ফরম্যাটিংও করতে পারেন। ঠিক আছে, যে এটা ইকুয়াল টু এটা আমি যদি কপি করে রাখি, আর এখানে যদি আমি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করি, নট ইকুয়াল দিয়ে, যেহেতু ইকুয়াল টু আছে বাট নট ইকুয়াল কই নাই না, ইউনিক ভ্যালুতে করা যায়, ডুপ্লিকেট ডুপ্লিকেট ভ্যালু যেটা কাজ করে, ডুপ্লিকেট কাজ করে অবশ্য ইয়েটা ইকুয়াল হলে কাজ করে। যাক আমরা এখানে মোর রুলসে দিয়ে দেখি, ফর্মুলা দিয়ে দেখি, এখানে যদি আমি এই ইয়েটা দিই, সরি এখানে ইকুয়াল চিহ্ন দিই না, ফরম্যাটটা একটা সেট করে দিই, মনে করেন কালার হবে হচ্ছে গ্রিন, ওকে করি। তো দেখেন এখানে গ্রিন হচ্ছে কোনগুলা, এই ফর্মুলার উপর বেস করে কিন্তু গ্রিন হচ্ছে, যে এই পাশের ভ্যালু যেটার সাথে নট ইকুয়াল মানে যেখানে ট্রু ট্রু আছে সেগুলাই গ্রিন কাজ কাজ করতেছে, ঠিক না? দেন কন্ডিশনাল ফরম্যাটিং এও আমরা ট্রু যেগুলো হয় সেগুলাই বেসিক্যালি ওই কালারটা আসে। এখন আপনি এখানে চেঞ্জ করেন, মনে করেন এখানে 65 করে দেন, তার মানে ফলস হয়ে যাবে, কালার উঠে গেল। ঠিক আছে, তো এখানে কি কন্ডিশনে অ্যাপ্লাই করেছি, নট ইকুয়াল টু, যেগুলো সেল নট ইকুয়াল টু সেগুলো কালার হবে, যেগুলো ইকুয়াল টু সেগুলো কালার হবে না। তো এইভাবে আমরা নট ইকুয়াল টু মানে ইউনিটটা বের করতে পারি। ঠিক আছে, তো এটা ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ আমরা হচ্ছে ফর্মুলা যে ইউজ করতে পারি সেটা। তো এখানে বেসিক্যালি এত কথা বলার উদ্দেশ্য এটাই যে ট্রু ফলসটা কেন কাজে লাগে, এটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল, যে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর উপরে বলেন, সরি ফরম্যাট কন্ডিশনাল ফরম্যাটিং বা ডাটা ভ্যালিডেশন, এগুলো সব ট্রু ফলস এর বেসিসে কাজ করে। তো এই যেমন এখানে আমরা যদি ওই কন্ডিশনাল ফরম্যাটিং না দিয়ে, এখানে কন্ডিশনাল ফরম্যাটিং উঠাই দিয়ে আপাতত ডিলিট করে দিলাম, বাট এখানে আমি দিচ্ছি হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ওই আমাদের ডাটার ভেতরে ডাটা ভ্যালিডেশনে আমি এখানে দেখাই দিচ্ছি কাস্টম, এবং এখানে ফর্মুলার জায়গায় এটা দেখাই দিলাম।
এবং দেখা দিয়ে এটা বললাম কি, এরর অ্যালার্ট দিলাম যে এটা ট্রু হইলেই শুধু মানে এন্ট্রি হবে, না হলে হবে না। কিছুটা দিই নট, না it's equal দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি যদি এখানে ইকুয়াল ছাড়া এন্ট্রি করি, দেখেন নিচ্ছে না কন্ডিশন ফরম্যাটিং। তার মানে আমি এখানে একটা ফাংশন দিয়ে কিন্তু কন্ডিশনটা দিলাম, সমান হইলেই এন্ট্রি নিবে, না হলে নিবে না। হয়তো এমন হতে পারে যে আপনার এখানে কিছু সিরিয়াল নাম্বার সেটার সাথে ম্যাচ করে যখন হবে তখনই শুধু এন্ট্রিটা আসবে, আদারওয়াইজ আসবে না। তো আপনি এইভাবেও কিন্তু এটা করতে পারেন। যেমন এখানে আমি যখন 65 লিখবো নিবে, হয়ে গেল। আচ্ছা, এখানে তাহলে ভুল হয়েছে কোনো একটা, টু বলছে। আচ্ছা, আমার ভুল করছে কোথায়, ডাটা ভ্যালিডেশন ইকুয়াল দিই নাই, সরি, তোমার কাজ করতেছে না। এখন দেখেন এখানে 65 হলেই নিবে, কি রে, উল্টা দিছে এখানে, কি দিছে, সমান দিছে, নট ইকুয়াল দিলে, নট ইকুয়াল হলে মানে ট্রু হলে নিবে, যাক ভুল বলছিল, উল্টা বলে ফেলছে। কারণ আমি তো ইকুয়াল দিই নাই, আমি যদি এখানে ইকুয়াল দিতাম তাইলে হয়তো যে এই পাশেরটা সমান হইলেই শুধু নিবে, না হলে নিবে না। আর এখন যেটা দিছি নট ইকুয়াল মানে অসমান হইলে নিবে, আদারওয়াইজ নিবে না। বাট এখানে ঘুরাই দিই, আমি এখানে ইকুয়াল করে দিই, এখানে ফর্মুলা ইকুয়াল দিয়ে দিচ্ছি যে এটা সমান সমান এটা হইলেই তখন নিবে। ঠিক আছে, তখন হবে। তখন আমি যদি এখানে উল্টা হয়ে গেল, এখন এখন যদি ইকুয়াল না দিই, অন্য ভ্যালু দিই, নিবে না। বাট ইকুয়াল ভ্যালু দিলে নিবে 65, এই যে নিচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ছোট ছোট এক্সাম্পল, ট্রু ফলস কেন দরকার, এটা ক্লিয়ার করে দিই। এটুকু তো বুঝতে পেরেছি নাকি, যে আমার ট্রু ফলসটা বেসিক্যালি অনেক কাজে লাগবে। এটা তো জাস্ট আমি কন্ডিশনাল ফরম্যাটিং এবং ডাটা ভ্যালিডেশনের পয়েন্ট অফ ভিউ থেকে একটুখানি দেখানোর চেষ্টা করলাম, সামনে আরো হয়তো ডিটেলস দেখা যাবে। বাট মেন হচ্ছে আমরা ট্রু ফলস দিয়ে আমাদের যে এখানে যে লজিক্যাল ফাংশন আছে, ইফ ফাংশন, বিশেষ করে সবাই জানেন এই নামটা, ইফ, ইফস, নট অর সুইচ, এগুলো কম ইউজ হয়। যেমন এটা একটা নতুন ফাংশন, এটা হয়তো আপনাদের আর্লি ভার্সন গুলোতে মানে ওল্ড ভার্সনে নাই, মানে 2013-16 মেবি নাই। আরো নতুন কিছু আসছে যেটা আবার আমার এখানে নাই, আরো নতুন নতুন অনেকগুলো আসছে। যাই হোক, ইফটা আমরা সবাই জানি কম বেশি, ইফের ব্যবহার যে সবাই শুনি যে ইফ দিয়ে ফাংশন তৈরি করা হয়, এবং নেস্টেড ইফ একটা কথা আছে, যেটা ইফ সিম্পল, বাট ইফটাকে আরো বেশি কাজে লাগে, আরো মডিফাই করে, আরো সুন্দরভাবে আপনার যতগুলো লজিক আছে সবগুলো এক জায়গায় করে করাকে নেস্টেড ইফ বলে। মানে মাল্টিপল ইফ ইউজ করা, মাল্টিপল লজিক থাকতে পারে। যে যদি সন্ধ্যা হয় তাহলে বাইরে বেরোবো, কিন্তু বাইরে বেরোনোর সময় যদি রিক্সা থাকে তাহলে ওইখানে যাব, ওখানে গেলে যদি লাইট থাকে তাইলে আসবো, না হলে মিস্টার এক্স যদি থাকে তাহলে দেখা করব, আর মিস্টার ওয়াই যদি থাকে তাহলে দেখা করব না। আর দুইজনই যদি থাকে তাহলে 5 মিনিট দেখা করব, একজন থাকলে 10 মিনিট দেখা করব। এরকম যতগুলো লজিক আছে, হ্যাঁ, এটা যদি হয় ওটা হবে, এটা যদি হয়, সব লজিক এক জায়গায় করে করাকে বলে নেস্টেড ইফ। তো আপনার এ নিয়ে আলোচনা ডিটেলসে আছে, বাট আপাতত যেহেতু এই ট্রু ফলস এর সাথে একটু মিলিত জিনিসটা রিলেটেড, সো একটু বললাম। বাট সামনে আমরা আরো ডিটেলস দেখবো, ঠিক আছে। তো এতটুকু যেটুকু আলোচনা করলাম, এটুকু কি কারো বুঝতে অসুবিধা আছে কিনা জানাবেন। আমরা এই কম্পোনেন্ট গুলো দেখছিলাম, এর মাঝখানে এখন আরো অনেক কিছু আছে, যেমন অপারেটর, সরি, অপারেটর গুলো দেখছিলাম। এর ভেতরে আছে অপারেটর সিকোয়েন্স, মানে আমরা যে গুণ ভাগ যোগ বিয়োগ দিচ্ছি একটা ফর্মুলাতে, মনে করেন এখানে যে এখানে এটা লেখা যে 2 এক্সপোনেনশিয়েশন 4 প্লাস 5 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 2, এই ফাংশন, এই ফর্মুলাটা কাজ করে এন্টার দিলে 19 রেজাল্ট আসছে। 19টা কিভাবে আসছে স্টেপ বাই স্টেপ, তো এটা আমরা ছোটবেলায় শিখেছি। এটা ওই যে বদমাস বলে, মানে কোন অপারেটর আগে কাজ করে, এরকম একটা ফর্মুলার ভেতরে, বা ফেসবুকে বা অনেক জায়গায় দেখবেন মাঝে মাঝে এরকম পোস্ট থাকে যে শুধু জিনিয়াসরাই পারবে, যেটা রেজাল্ট আসলে কি হবে। মানে গুণের কাজ আগে করব, মানে 5 2 10 আগে করব, নাকি এটা আগে করব, নাকি বিয়োগ আগে করব, কোনটা আগে করব, সিরিয়ালি কোনটা আগে হয়। তো সেটা আমরা ছোটবেলায় শিখেছি সরল অঙ্ক করার সময়।
একই জিনিস, একই লজিক। যে প্রথমে হচ্ছে আপনার এর কাজ হয়, এটা টু দি পাওয়ার বা বাংলায় যেটাকে বলে এর কাজ। আমরা যখন সরল অঙ্ক করতাম বলতাম যে এটা এর কাজ। তারপরে ভাগের কাজ হয় এবং ভাগ আর গুণ একই পাওয়ার হোল্ড করে, মানে দুইটা একই জিনিস, দুইটা একসাথে কাজ করতে পারে, মানে যেটা আগে করেন অসুবিধা নাই, বা যেটা আগে লেখা থাকে মূলত সেটা আগে আমরা করতে পারি। অ্যাডিশন, সাবট্রাকশন এগুলাও একই পাওয়ার, দুইটা একই জিনিস। থার্ড পজিশনে এদের পাওয়ার, মানে প্রায়োরিটি যদি বলেন, মানে থার্ডে এসে এটা ক্যালকুলেট হবে। তারপরে এইগুলা হচ্ছে কনকাটিনেশনটা হচ্ছে ফোর্থ প্রায়োরিটি, বাকিগুলা হচ্ছে ফিফথ প্রায়োরিটি। আর ব্র্যাকেট দিয়ে আমরা প্রায়োরিটি সেট করতে পারি, যেমন এগুলো ফিফথ প্রায়োরিটি, বাট আমরা যদি এটাকে ফার্স্ট ব্র্যাকেটে এনে দিই তাহলে আমরা জানি যে অবশ্যই ওটা আগে কাজ করবে। তো এই জিনিসটা তো আমরা মোটামুটি বুঝি, তাই না? ছোটবেলায় আমরা আলোচনা করেছি, বাট এই জিনিসটা কাজ আসলে কিভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ সেটা আমরা দেখবো সামনে, যে আসলে ম্যানুয়ালি তো আমার পক্ষে বড় বড় ফর্মুলা যখন করব সম্ভব না যে ভাই কোনটা আগে কাজ করতেছে, কেন আগে কাজ করতেছে, এত কিছু মাপামাপির তো টাইম থাকে না, তাই না? ওই মাপতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে। বাট জানতে হবে, কারণ আপনি যখন একটা ফর্মুলা বিল্ড করছেন, বড় একটা ফর্মুলা নিজে নিজে লিখছেন, তখন আপনাকে বুঝতে হবে যে কোন অপারেটর আমি কোথায় আগে দিলে কোনটুক কাজ আগে হবে, রেজাল্ট আগে আসবে, ঠিক না? একটা ফাংশন বা ফর্মুলা যখন আমরা লিখি তখন সেটাকে ডিবাগ করা যায়। ডিবাগ হতে বলতে বোঝায়, আমি এটাকে জুম করি, এটাকে আমি একটু কপি করে অন্য জায়গায় নিয়ে এটা এখানে দিলাম। এটা একটা ফর্মুলা, হ্যাঁ, এর রেজাল্ট আসছে 19। আমি এটাকে একটু বড় করি, একটু জুম করি। ডিবাগ বলতে বোঝায়, ডিবাগ বলতে বোঝায় যে কোনটুক কি কাজ করতেছে সেটার আলাদা আলাদা রেজাল্ট চাই। সব মিলাই তো 19 আসছে, ঠিক আছে বুঝলাম, বাট এইটুকের রেজাল্ট কি? 2 এক্সপোনেনশিয়াল 4 এটা কি আসবে? এটুক জানতে হলে আলাদাভাবে প্রত্যেকটা বড় বড় ফর্মুলার ক্ষেত্রেও সেম, যে আমি জাস্ট ছোট্ট দিয়ে দেখাচ্ছি। যেটুক জানতে চান সেটুক সিলেক্ট করবেন মাউস দিয়ে, করে F9 প্রেস করলেই ওটার রেজাল্ট আসে, যে ওটার রেজাল্ট 16। বাট এটা হার্ড কোডেড হয়ে যায়, অর্থাৎ এটা যদি আপনি বাইরে এখন ক্লিক করেন বা এন্টার দেন, এই 16 কিন্তু ফিক্সড হয়ে যাবে, ওই আগের জায়গায় আর কন্ট্রোল জেড দিলে আসবে না। সো এই ফর্মুলা এডিট অবস্থায় থেকেই কন্ট্রোল জেড দিতে হবে, তাহলে ব্যাকে আসবে, তারপরে আপনাকে এন্টার দিতে হবে, নাহলে ফর্মুলাটা নষ্ট হয়ে যাবে। আমরা আলাদা আলাদা দেখতে পারি যে এটুকের রেজাল্ট কি আসছে, F9 3 আসছে, কন্ট্রোল জেড। শুধু এটুকের রেজাল্ট 10, এটুকু আমরা জানি, দেখি F9 10, হ্যাঁ। শুধু এটুকের রেজাল্ট কি আসে, 1। তো আলাদা আলাদা ভাবে ভেঙে ভেঙে রেজাল্ট বের করতে হলে ডিবাগ করা বলে, এটাকে আমরা F9 দিয়ে করতে পারি, ঠিক আছে? এটা আমরা ফর্মুলা এডিটিং যে অপশন এখানে দেখি। তো এইগুলা কাজ করতেছে কিভাবে, যে ফার্স্ট প্রায়োরিটি এক্সপোনেনশিয়েশনে কাজ হচ্ছে, যে এটুক হচ্ছে 16 বের হচ্ছে, তারপর সেকেন্ড প্রায়োরিটিতে আসছে এর কাজ হওয়ার পরে এখানে গুণের কাজ হচ্ছে 10 আসতেছে। থার্ড পজিশনে যে আসছে হচ্ছে 5 ভাগের কাজ হচ্ছে, মানে এখানে 10, 5 দুগুণে 10, 10 ভাগ 2 মানে 5 আসতেছে। এরপর যোগ হচ্ছে, যেটুক থাকে ওটুক সাথে যোগ করলে 21 হচ্ছে, তো ফাইনালি 19 হচ্ছে। এটা আমরা তো ভেঙে ভেঙে প্রত্যেকটা ফর্মুলা তো দেখা পসিবল না আমাদের পক্ষে, তাই না? বাট জিনিসটা জানা থাকা লাগবে, বাট ভেঙে দেখতে হয় কিভাবে সেটা আমরা দেখবো। আমি ফর্মুলার ভেঙে দেখারটা ফর্মুলা অডিটিং বলে, তো এটা যেহেতু রিলেটেড আসছে আমি এটা আগে দেখাই দিই। এখন ফর্মুলা অডিটে গেলাম, এই সেই সেম ফর্মুলাটা, এই যে 19 রেজাল্ট আসছে, কিভাবে আসছে আমরা যেটা একটু আগে ভেঙে ভেঙে দেখলাম, ওটা আসলে হয় হচ্ছে ফর্মুলা ট্যাবের ভেতরে ইভালুয়েট ফর্মুলা বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে যে এখানে দেখেন আপনার ফর্মুলা অডিট বলে। কোনো ক্ষেত্রে যদি ফর্মুলা ভুল হয়, মানে রেজাল্ট ভুল আসে, যে এখানে যেমন আসছে ডিভিশন ইরর, এখানে ভ্যালু ইরর আসছে, ত্রুটিগুলো কেন হয় সেটাও আমরা এই ফর্মুলা অডিট দিয়ে বের করতে পারি, যে কোন স্টেপে অ্যাকচুয়ালি আমার ক্যালকুলেশনটা ভুল আসছে, হ্যাঁ। মানে একটা বড় যখন ফর্মুলা আপনি লিখবেন, নট নেসেসারি যে আপনার পুরাটাই ভুল, হয়তো কোন একটা স্টেপে যে আপনি ভুল করেছেন, হয়তো এক জায়গায় অপারেটর দিতে ভুল হয়ে গিয়েছে, বা একটা জায়গায় হয়তো আপনি টেক্সট দিয়েছেন ডাবল কোড দিতে ভুল হয়ে গিয়েছে এই জন্য আসেনি, বা হয়তো অপারেটর লাস্টে একটা ছুটে গিয়েছে, বা রেফারেন্স ভুল হতে পারে, হয়তো এক জায়গায় রেফারেন্স ক্লিক করতেছিলেন সে জায়গায় না পড়ে অন্য জায়গায় পড়ছে ক্লিকটা, অথবা হতে পারে সেই রেফারেন্সে ভ্যালু এক সময় ছিল, এখন অন্য ভ্যালু চলে আসছে, রেফারেন্স চেঞ্জ হয়ে গেছে, রেফারেন্স ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, অনেক কারণে হতে পারে ফর্মুলার আলটিমেট ফাইনাল রেজাল্টটা ভুল আসতে পারে। তো সেটা আমরা এই ফর্মুলা অডিটে যে দেখতে পারি, যেমন এখানে আসার পর এখন ইভালুয়েট দিলাম,
দেখেন এর নিচে একটা আন্ডারলাইন দেখাচ্ছে, মানে এক্সপোনেনশিয়েশনের কাজটা আগে হবে। এটা হলো এই যে 16 রেজাল্ট আসছে, তারপরের আন্ডারলাইন দেখাচ্ছে ভাগ হবে। আচ্ছা 2.5 আসছে, ঠিক আছে, ভাগের কাজ হলো, এবার গুণের কাজ হচ্ছে, 5 আসছে, এবার এটা যোগের কাজ হচ্ছে, কিন্তু যোগ বিয়োগ দুইটা, আগে যোগের কাজটা হচ্ছে আগে লেখা থেকে, 16 আর 5 21, তারপরে বিয়োগের কাজটা হচ্ছে 19, আলটিমেটলি রেজাল্ট আসছে ফাইনালি 19। এখানে যে 19টা আসতেছে, এটা এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতেছে ব্যাকিংয়ে। তো এখানে যেমন ডিভিশন এরর আসছে, এখানেও কিন্তু একটা ফর্মুলা দেয়া যে এভারেজ করা করে এই সেলটাকে পুরোটা এভারেজ করা হয়েছে, করার পর যোগ করা হয়েছে 15 দিয়ে, বা বিয়োগ 5, তারপরে হচ্ছে ভাগ 0। তো এই রেজাল্টটা ভুল আসছে, কারণ এখানে সবকিছু দেওয়ার পরে ডিভিশন এরর কেন দেখি আমরা। ফর্মুলা এডিটে গেলাম, এই যে রেজাল্ট, প্রথমে এভারেজ, এটুকের এভারেজ হচ্ছে, দেখি কি হয়। এভারেজ বের করতে পেরেছে, 15 রেজাল্ট আসছে, তারপরে 15 দিয়ে যোগ হচ্ছে 30 আসছে, ঠিক আছে। এরপরে এটা ভাগ হচ্ছে 5 ভাগ 0, এখানে ইরর আসছে বেসিক্যালি 5, এই যে এই স্টেপে যে ইরর হচ্ছে 5 ভাগ 0, কেননা আমরা জানি যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ দিলে ওটা ইনফিনাইট হয়ে যায়, ওটা আসলে কোনো রেজাল্ট আসে না, এটা ক্যালকুলেটারেও আসে না, কোনো জায়গায় সম্ভব না এই রেজাল্ট। সো এখানেই বেসিক্যালি ভুলটা হচ্ছে যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না। এই এই স্টেপে রেজাল্ট আসার কারণে আগে যতগুলো স্টেপ সঠিক রেজাল্ট আসছে, এগুলোর কোনো ভ্যালু আর আসছে না, কারণ ইররের সাথে যখন কোনো কিছু আপনি যোগ বিয়োগ গুণ যাই করেন, আলটিমেটলি সেটা তো ইররই হবে, তাই না? এটা ইভালুয়েট করলে ইররই হচ্ছে আলটিমেট রেজাল্ট ইরর আসছে। ঠিক একইভাবে এখানে একটা ভ্যালু ইরর আসছে, কি এখানে রেফারেন্স হয়েছে G5, মানে এই যে এই ভ্যালুটা G5, এখানে কিছু নাই। A2 হচ্ছে এই লেখাটা, এখানে কিছু নাই, মানে ব্ল্যাঙ্ক সেলকে আমি একটা লেখা দিয়ে যোগ করেছি, দেখি কি আসে আলটিমেটলি। G5 ইভালুয়েট করলাম, 0 আসছে, কারণ এই G5 সেলে কিছু ছিল না, বাট কিছু ছিল না নাল, সো এটাকে 0 হিসেবে কাউন্ট করছে, ঠিক আছে। প্লাস A2 মানে এই সেলটা, এই সেলটাকে তারপরে দেখেন আমি দেখাইছি, বাট ডাবল কোট হিসেবে জোর করে নিয়ে নিচ্ছে অটোমেটিক ভাবে, যে এটা বুঝতে পারছে এক্সেল যে এটা টেক্সটে যেহেতু ডাবল কোট দিতে হয়, সো সে কিন্তু অটোমেটিক্যালি ডাবল কোট করে ফেলছে, করে লেখাটা আনছে। বাট লেখার সাথে যখন কোনো কিছু 0 দিয়ে যোগ হচ্ছে, তখন কিন্তু আসলে মানে কোনো টেক্সটকে 0 দিয়ে যোগ করলে তো, বা কোনো ভ্যালু দিয়ে যোগ করলে তো আসলে ওটা আসে না, তাই না? তো ভ্যালু এরর হচ্ছে, অ্যাকচুয়ালি কোনো ভ্যালুই পাচ্ছে না। এইভাবে আমরা ফর্মুলাকে অডিট করতে পারি, বড় বড় ফর্মুলা কোথাও ভুল হলে আমরা দেখতে পারি যে অ্যাকচুয়ালি কোথায় ভুলটা হচ্ছে, কোন স্টেপে ভুলটা আছে, কোথায় আমরা কারেকশন করতে হবে। আমি অডিটটা একটু আগে দেখে ফেলেছি, আর বাকি আছে হচ্ছে ইন্টারিং ফর্মুলা, এগুলো কিছুই না, এগুলো যখন আমরা একটা ফর্মুলা লিখতে যাই, যেমন বলছিলাম ইকুয়াল দিলে এক্সেল ফর্মুলা হিসেবে কাউন্ট করে, বাট আমি যদি শিফট প্লাস F3, যে একটা আছে শিফট প্লাস F3 দিই, অটোমেটিক ইকুয়াল পড়ে যাচ্ছে এবং আমার ইনসার্ট ফাংশন ডায়লগ বক্সটা ওপেন করে দিচ্ছে। এটা একদম জেনারেল, মনে করেন আপনি কিছুই জানেন না, তখন আপনি এখান থেকে ফাংশনগুলো অ্যাকচুয়ালি বের করতে পারেন, বা প্রত্যেকটা ফাংশন কি কাজ সেটার ডেফিনেশন দেওয়া আছে। আমি এখানে মোস্ট ইউজ না, আমি অল করে দিলাম, দিয়ে আমি মনে করেন কিছুই জানি না, আমি করব যোগ করব, মনে করেন তো যোগের ইংলিশটা আমি জানি যে সাম, এটুকু লিখে আমি গো করলে সাম রিলেটেড যতগুলো ফাংশন আছে আমার এখানে দেখাচ্ছে, এবং যে কোনো একটা যদি আমি রাখি, এটা বলতেছে যে অ্যাড অল দ্য নাম্বার ইন রেঞ্জ অফ সেল, অর্থাৎ এটার কাজ কি, এটা অ্যাড করে দেয়, যোগ করে দেয় অল নাম্বার, সকল নাম্বারকে ইন এ রেঞ্জ অফ সেল, মানে একটা সেলের রেঞ্জে যতগুলো সংখ্যা থাকে সবগুলোকে যোগ করে দেয়। আমি এটাকে ওকে করলাম, ওকে করলে যে ফাংশন আর্গুমেন্ট গুলো দেখাচ্ছে, যেটা আমরা সাম দিয়ে দেওয়ার পরে নাম্বার দেখায়, যেভাবে দেখায় যে ডাইরেক্ট লিখলে যে নাম্বার 1 নাম্বার 2 এগুলো হচ্ছে আর্গুমেন্ট, এক একটা রেখে যেমন ভি লুকআপ যদি লিখি, এটার আর্গুমেন্ট এগুলো এগুলো আমরা সামনে দেখবো। আর যারা বেসিকে আছেন ভয় পাওয়ার কিছু নেই, একদম সহজ। তো মনে করেন আমি ইকুয়াল দিয়ে আমার ফাংশনের নাম আমি জানি না কোনটা কি লিখতে হয়, তখন আমরা কি করব, যে শিফট F3 প্রেস করব, এখানে আসবো, এখান থেকে খুঁজবো এটা কিভাবে কাজ করে জানবো, এভাবে আমরা নতুন নতুন ফাংশন কিন্তু অ্যানালাইসিস করে বের করতে পারি যে আসলে এটার কাজ কি, ওটা আমি নিজে একটা ট্রাই করে দেখি তো পারি কিনা, ঠিক আছে। তো সাম করছিলাম, যে সামের করে যাই,
একদম বেসিক ভেঙে ভেঙে পুরোটা দেখাচ্ছি, যাতে আপনাদের প্রথম যারা নতুন আছেন বুঝতে যেন অসুবিধা না হয়। তারপরে জানাতে পারেন যারা আগে থেকে টুকটাক পারতেন তাদের কাছেও একটু ইউজফুল লাগতেছে কিনা, মানে ক্লাসটা মিনিংফুল মনে হচ্ছে কিনা, নতুন কিছু শিখতে পাচ্ছেন কিনা জানাতে পারেন। বেশি থিওরিটিক্যাল, বেশি বক বক বোরিং লাগতেছে কিনা সেটাও একটু বলতে পারেন। সামে গেলাম, নাম্বার। তো এখানে দেখেন সাম আর নাম্বারের ক্ষেত্রে আর্গুমেন্ট আমি যে দিব এগুলা দিতে বলতেছে, তাহলে আমি এখানে যদি একটা নাম্বার দিই 5, যে 5 উঠছে, আবার 5 উঠছে, এখানে কিন্তু রেজাল্টও আসছে, যে ফর্মুলার রেজাল্ট কি হবে 10, এখানে আমি করলাম 3, যে 13। এইভাবে বলতেছে যে ইন্ডিভিজুয়াল আমি এইভাবে নাম্বার বসাইতে থাকি তাইলে সর্বোচ্চ আমি 255টা ঘরে বসাইতে পারবো। কিন্তু রেঞ্জ হিসাবে যদি করি প্রত্যেকটা রেঞ্জ একটা নাম্বার হিসেবে কাউন্ট করবে। এই জন্য আপনি যদি যোগ করতে থাকেন এভাবে, এইটা যোগ এইটা যোগ এইটা যোগ, বা রেফারেন্সও দেন এইটা যোগ এইটা, এইভাবে আপনি 255টা দিতে পারবেন যোগ, এর বেশি আর পারবেন না, মানে এতে, ঠিক আছে, মানে সরি সাম করে, মানে স্ক্রল দিয়ে সাম দিয়ে, এই যে এইটা দিয়ে সামের ক্ষেত্রে কমা দিতে বলছে, একটা নাম্বার কমা, একটা কমা, মানে যোগ চিহ্নর বদলে কমা দিতে হয় সাম ফাংশনে একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বার যোগ করার সময়। এটা কমা, এটা কমা, সরি কমা, এইভাবে দিতে চাইলে এই যে নাম্বার 5, 6 এরকম করতে করতে 256টা পর্যন্ত সর্বোচ্চ আপনাকে বসাইতে দিবে সাম ফাংশনের ভিতরে। হ্যাঁ, দিয়ে এন্টার দিলে আপনার একটা রেজাল্ট আসবে। কিন্তু 256-র বেশি তো আমরা যোগ করি, তখন কিভাবে করি, একটা রেঞ্জ, এই যে পুরো একটা রেঞ্জকে তখন দেখাই দিই, যেমন সাম এত যোগ, এই যে নাম্বার 1 বলতে 65-কে বোঝাচ্ছে, কমা দিলাম, এখানে কমা চাচ্ছে, কমা, সরি যোগ দিলাম কেন, কমা দিতে হবে, কমা চাচ্ছে, কমা দিলাম, যে মাঝখানে কমা দেখতে পাচ্ছেন না, কমা, কমা দেওয়ার পর নাম্বার 2, আর নাম্বার 2 আমি একটা পুরো ডাটাবেজের পুরো রেঞ্জটাকেও যদি দেখাই দিই তাও এই নাম্বার 2 হিসাবে কাউন্ট করবে, মানে একটা হিসাবে কাউন্ট করবে। এভাবে আমি আরো একটা রেফারেন্স এখানে থাকতে পারে দেখাই দিতে পারি, আর একটা এখানে দেখাই দিতে পারি, এই যে নাম্বার 4, এগুলো সব করে যোগ করা যেতে পারে, ঠিক আছে। এটা জাস্ট একটু এন্টারিং ফর্মুলা কিভাবে করতে হয় এটা দেখলাম। এডিটিং ফর্মুলা জিনিসটা কি, আমরা যে কোনো ফর্মুলা যখন থাকে, এখানে মনে করেন আমি এটা উঠাই দিচ্ছি, ফর্মুলা এডিট করার জন্য ডাবল ক্লিক করে এডিট মোড চলে আসে, এখানে আমরা চেঞ্জ করতে পারি, এখানে হয়তো 7 দিলাম, চেঞ্জ হয়ে গেল 7 না, আমার এখানে হয়তো মনে করেন লাগবে হচ্ছে, এখানে লাগবে 4, 5, এটাও দিলাম, এগুলো এডিট করতে পারি। অথবা কিবোর্ডের F2 প্রেস করলেও এডিট মোড চলে আসে, F2 দিলে আমরা এডিটের মোডে চলে আসে, তখন আমরা ফর্মুলা এডিট করতে পারি, ঠিক আছে। এটা সিম্পল জিনিস ছিল। সেল রেফারেন্স, এটা খুবই জরুরি। সেল রেফারেন্সটা ঠিকমতো যদি না বোঝা যায় তাহলে ফর্মুলা ফাংশন একটা সেলে আপনি করার পরে, যে যেমন একটু আগে দেখছিলাম আমরা, যে কোথায় জানি দেখলাম, যেখানে হোক, আচ্ছা যাক, সিকোয়েন্সের ভিতরে মনে হয়, যে মুছে ফেলছি নাকি, এই যে এখানে যেমন দেখছিলাম যে এটা ধরে যখন আমি ড্র্যাগ করতেছি নিচের দিকে, তাহলে বাকিগুলা কাজ করতেছে। আবার আমরা বললাম যে ডান দিকেও আমরা চাইলে ড্র্যাগ করতে পারি। ড্রাগ বলতে বোঝায় কি, একটা জিনিস আপনি একটা জায়গায় লিখবেন, আপনি তো প্রত্যেকটা ঘরে ঘরে যে ফর্মুলা লিখবেন না, তাই না, একটা জায়গায় একটা জিনিস লিখবেন, লিখে ওটা সব জায়গায় অ্যাপ্লাই করে দিবেন, যে সব জায়গায় সেম ফর্মুলা ক্যালকুলেট হবে, সেম রুলস বা সেম রেজাল্ট আসবে, ওইভাবে চাচ্ছে। কিন্তু ওটা কিভাবে করব, সেটা নর্মালি আমরা ড্রাগ করে দেখাই দিই, বাট এটা হয় কি, সেলের রেফারেন্স আসে যখন নিচে ড্রাগ করতেছি, তখন এই যে E18 F18, আর নিচে আসলে এটা কি হয়ে যাচ্ছে, অটোমেটিক E19 F19, 19 হয়ে যাচ্ছে 18 জায়গায়, মানে নিচে দিচ্ছি বলে বাকিগুলো সেলের রো নাম্বার হিসেবে ভাবে রো চেঞ্জ হচ্ছে, তাই না। বাট সেল রেফারেন্স অ্যাকচুয়ালি আছে রিলেটিভ সেল রেফারেন্স, যেটা নর্মালি কোনো কিছু না করে আমরা ড্র্যাগ করি, অ্যাবসলিউট সেল রেফারেন্স আছে আর মিক্স সেল রেফারেন্স আছে, মোট 3 রকম সেল রেফারেন্স আছে। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো আজকের ক্লাসে মেবি আজকে টাইম নাই, একটু ডিটেলসে দেখতে গেলে একটু সময় নিয়ে দেখবো আমরা। আমরা একটু নর্মালি যেটা বলি যে, যেমন এটা যোগ এটা যদি করি,
এটা যোগ এটা, এন্টার দিলাম। তো এটা ঠিক আছে, আর বাকিগুলোকে আমি এইভাবে দেখাই দেবো ইকুয়াল টু এইটা যোগ এইটা। বারবার কি দেখাবো নাকি? প্রত্যেকটা সেলে যে আমরা 100 200 আমার থাকতে পারে, হাজার হাজার, সব কি এবার দেখাবো? আমি একটা দেখাবো, দেখাই বাকিটা এবার টেনে দিব, ড্রাগ করে দিব, বাকিগুলো অটোমেটিক ক্যালকুলেট হবে। কিন্তু আমি যদি ডান দিকে আনতে চাই, তাহলে ডান দিকে আনলে কি এটা ক্যালকুলেট হচ্ছে? সঠিকভাবে হচ্ছে না, দেখেন অন্য ভ্যালু আসতেছে। ঠিক আছে, তো যদি আমি চাই যে যোগটা আমার সব এই ঘরে সিরিয়ালি আসবে, সেটা নিচে টানলে রিলেটিভ রেফারেন্স বলে এটাকে। এই জিনিসটা অনেকের একটু পাজল লাগে প্রথম প্রথম, যারা একদম নতুন আছেন তাদের কাছে হয়তো একটু পাজল মনে হবে, বাট জিনিসটা খুবই সিম্পল, বাট খুব কাজের, মানে কাজের বলতে অবশ্যই আপনাকে জানতে হবে, না হলে আপনি একটা জায়গায় ফর্মুলা অ্যাপ্লাই করে কোন দিকে টানলে বেসিক্যালি ওটা কাজ করবে, কোনটা কাজ করবে না, সেটা বুঝতে হলে আপনাকে এটা খেয়াল করে দেখতে হবে। এটা আমরা নেক্সট ক্লাসে ঠান্ডা মাথায় দেখে, আজকে আমি অনেক বজর বজর করছি, বগর বগর করছি, আপনাদের হয়তো মাথা মতো হ্যাং হয়েছে। আর যারা নতুন আছেন তাদের হয়তো একটু মনে হচ্ছে কি এত কিছু বলতেছে, আসলে খুবই সিম্পল, কিছুই বলি না। এখন যা ক্লাস করলাম এটা কিছুই না, আমি জাস্ট ওই ফর্মুলা কি না কি এগুলোর আলোচনা। তো তারপরে একটু ফাইনাল জিজ্ঞেস করতেছে যে আপনাদের এতটুকু যে আলোচনা হলো, কারো কি বুঝতে খুব বেশি কষ্ট হয়েছে কিনা, নতুন কেউ আছেন কিনা এর ভেতরে, বা যারা আগে থেকে জানতেন তাদের কাছেও কেমন লাগছে, মোটামুটি নতুন কিছু শেখা গেল কিনা, বা ভালো লাগছে কিনা জানাতে পারেন। ও হ্যাঁ, নেক্সট ক্লাস কবে? এটা একটা ভালো কোশ্চেন। আমাদের ঈদ কবে? কালকে তো বুধ বৃহস্পতি, 13 তারিখ। 13 তারিখে কি ঈদ হবে? মনে হয় না। ঈদ শুক্রবারে হবে শিওর? শিওর যদি হয় তো 13 তারিখটা ক্লাস করি নাকি বৃহস্পতিবারটা করি নর্মালি, তারপরে শুক্র শনি এমনি তো আমাদের ক্লাস নাই, আবার 16 তারিখে করতে পারবো নর্মালি। 13 তারিখে করতে সমস্যা আছে কারো? কি চান আপনারা বলেন, আপনারা যেটা বলবেন, আমার সমস্যা নেই। ম্যাক্সিমাম আপনাদের কি মনে হয় এখন 13 তারিখে করতে? যদি নাকি দেখি অনেকে বাড়ি চলে যায়, আসতে মানে নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে গ্রামের বাড়িতে। হ্যাঁ, 13 তারিখ হচ্ছে ঈদের আগের দিন, এদিন করা যায় ক্লাস? আমার কোনোদিনই সমস্যা নেই, আমার 13তেও সমস্যা নেই, আপনারা যদি বলেন একেবারে 16 তারিখে করবেন তাতেও সমস্যা নেই। অনেক প্রোগ্রাম থাকে, হ্যাঁ। ঠিক আছে, বেটার আমরা অত 13 তারিখ বাদ দিয়ে দিই একেবারে, ছুটি কাটায় আসি। বাট এটা অনেক গ্যাপ হয়ে যাচ্ছে, আপনারা একটু প্র্যাকটিস করেন যারা নতুন আছেন, ফর্মুলা টর্মুলা এগুলো যেগুলো বললাম। যদিও মাঝখান থেকে ব্রেক হয়ে গেল, এই সেল রেফারেন্সটা বুঝাই দিতে পারলে এটা একটা কমপ্লিট হতো। ঠিক আছে, অসুবিধা নেই। আমরা একেবারে 16 তারিখেই তাহলে আবার শুরু করি, হ্যাঁ, রবিবারে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব, সবাই তো আর ক্লাসে অ্যাটেন্ড নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দেবো, ঠিক আছে? তো আজকে এখানে ক্লোজ করছি, আল্লাহ হাফেজ। রাত হয়ে গেছে, ভালো থাকবেন, কথা হবে। আর ঈদ মোবারক অ্যাডভান্স, সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।